ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম আমার, ও প্রেম আমার। আমেরিকার একটা বড় হোটেলে 7 তলার বিলাসবহুল রুমে অবস্থান করছে এক যুবক। হাতে গিটার নিয়ে গানের মাঝে ডুবে। সুঠাম দেহের অধিকারী যুবকের বয়স 29-এর কোঠায়। প্রায় 4 বছর আগে সে এই বিদেশের মাটিতে পা রেখেছে। চোখে মুখে গম্ভীরতায় ভরা। তার পাশে দাঁড়িয়ে আছে তারই প্রাণপ্রিয় বন্ধু। যুবকটি তার বন্ধুকে বলল, কাজ কত দূর? কাজ শেষ, কিন্তু জাফর খানের দলের লোকেরা ঝামেলা করতে চাচ্ছে। এই ডিল করে তুই ঠিক করেছিস? আঙ্কেলের উপর হামলা হতে পারে। বিজনেস কি এমনি হয়? তবে যদি জাফর যদি লেজে পা দেয়, সব ঠিক ছবল মারবে। ডিপার্টমেন্ট থেকে কল এসেছিল, তোকে জলদি। আমি জানি এদিকের মেয়াদ আমার শেষ, সেটাও জানি। 6 মাস থেকে দেশে আছিস, শেখ ম্যানশনে যাচ্ছিস না কেন? লুকিয়ে আছিস কেন? তার বন্ধুর কথায় যুবকটি ক্ষীণ হেসে বলল, কাউকে কঠিন যন্ত্রণা দিতে আসছি আমি, লাভ বার্ড। এই বলে উচ্চস্বরে হেসে উঠল যুবকটি। সকাল প্রায় 8 পার হয়ে গেছে। শেখ ম্যানশনের আনাচে কানাচে আজ খুশির রেখা দেখা দিয়েছে। বিশিষ্ট শিল্পপতি শেখ গ্রুপ অফ ইন্টারেস্টের মালিক এই শেখ পরিবার। বাড়ির আনাচে কানাচে আভিজাত্যের ছোঁয়া। বড় শেখ সাহেবের গড়া এই শেখ ইন্ডাস্ট্রি। পুরো বাড়ি জুড়ে রয়েছে আভিজাত্যে মোড়ানো। বাড়ির কোর্টটি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আজ। সার্ভেন্টরা শেখ ম্যানশন পুরোটা খুব ভালোভাবে ক্লিনিং করছে। বড় শেখ সাহেব ইব্রাহিম শেখ ও তার ছোট ভাই ইহাম শেখ, তারা নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। চারদিক বিভিন্ন পদের রান্নার সুঘ্রাণ বেরিয়েছে। অহমিকা শেখ কিচেনে রান্নার কাজে ব্যস্ত। বড় শেখ সাহেব ও ছোট সাহেব নাস্তার শেষ করে গাড়ির ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে এয়ারপোর্টে যাবে। অরপি, কই তুমি? এই তো আমি। বল, কি বলবি? ডাকছিস কেন ঈশা? তুমি জানো আব্বু এয়ারপোর্টে গেল, ভাইয়া আসতেছে, তুমি জানো? ছোট বোনের কথা শুনেই থমকে গেল অরু। এয়ারপোর্টে গেছে আব্বু, আর বড় আব্বু তাকে আনতে। তাহলে সে সত্যিই আসছে? আমাকে আবার জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য আবার আসছে? এইসব বলে বিড়বিড় করতে লাগলো। অতীত। অরু তখন সবেমাত্র 9-এ উঠেছে। আর এবারের একমাত্র ছেলে অনুভব শেখ। দেখতে 5 ফুট 9 ইঞ্চি লম্বা, উজ্জ্বল ফর্সা চেহারা, বাদামি রঙের চোখের মণি, এক কথায় সুদর্শন তাগড়া যুবক। পড়াশোনা করার জন্য শেখ মেনশনে সবাইকে জানায় সে মাস্টার্স দেশের বাহিরে করবে। এতে তার মা দ্বিমত পোষণ করেন। বাড়ির একমাত্র ছেলে, সে যদি বাইরে যায় তাহলে থাকলো কি এই বাড়িতে? কিন্তু অনুভব তো অনুভবই, যার নাকের ডগায় রাগ সব সময়। সবার মতের বিরুদ্ধে সে অ্যাপ্লাই করে। ভাগ্যক্রমে সুযোগ হয়। তার মা অহমিকা শেখকে কোনো রকম বুঝিয়ে রাজি করায়, কিন্তু অহমিকা শেখ শর্ত জুড়ে দেন। বিদেশে গিয়ে সেখানের হাওয়া লাগবে, ছেলের ঘরে ফিরতে চাইবে না। তাই ছেলে ঘরে ফেরার শক্তপোক্ত খুঁটি ঘাটতে চান। বেশ, তুই যেহেতু যাবি তাহলে এক শর্তে। কি শর্ত? ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আরুকে বিয়ে করে যা। আরু এই পরিবারের মেয়ে, আর সবার আদরের ঘরের মেয়ে ঘরে থাকবে। আমি ইহামকে এই বিষয়ে বুঝিয়েছি, সে রাজি। তোর বাবাও তাই চায়। তাছাড়া আরুকে আমার অনেক পছন্দ, নিজের হাতে গড়ে তোলা। মায়ের এমন কথা শুনে অনুভবের চোয়াল শক্ত হয়ে যায়। কপালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। ঠোঁট কামড়ে নিজেকে আটকাতে চায়। ফর্সা মুখ লাল হয়ে যায়, কিন্তু দমিয়ে রাখতে পারে না। পাশেই কাচের টেবিলে জোরে লাথি মারে। মুহূর্তেই ভেতরে সব ভেঙে চুরমার হয়ে যায়। গর্জে উঠে সে, তুমি কি পাগল মা? ওরও একটা বাচ্চা মেয়ে, তাকে আমার গলায় ঝুলাতে চাইতেছো? আমি কি পালিয়ে যাচ্ছি? তো কি হয়েছে? আরু এই শেখ বাড়ির মেয়ে, তার সমস্যা কই? তুই বিয়ে করে চলে যাবি, সংসার তো করছিস না। এটা সম্ভব নয়, করবো না বিয়ে, যা ইচ্ছে করো। তুই যদি বিয়ে না করে যাস তাহলে তুই আমার মরামুখ দেখবি। মায়ের এমন কথায় অনুভব থমকে যায়। নিজেকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছে করে। গড়গড় করে নিজের রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অহমিকা শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপে কান্না করেন। রাতের খাওয়ার সময়ও অনুভব নিচে নামেনি।
ইব্রাহিম শেখ জিজ্ঞেস করে অনুভবের কথা। খাওয়ার জন্য ডাকলেও আসে না অনুভব, তাই অহমিকা শেখ বলেন, তুই যদি না খাস আমিও খাবো না, এই বলে দিলাম। মিনিট 10 পর অনুভব দরজা খুলে মায়ের কাছে গিয়ে বসে। অনুভব বলে, তোমরা যা চাও তাই হবে, নিজের ক্ষতি করো না। ছেলের কথা শুনে অহমিকা শেখ ছেলের দিকে তাকালো। ছেলে তার মায়ের খুশির জন্য বলতেছে সে বুঝতে, কিন্তু কিন্তু পিছু পা হটা যাবে না। আজ না বুঝলেও একদিন ঠিক বুঝবে, তাই আগামীকাল ঘরোয়াভাবে কাজে ডাকবেন। অনুভব খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকার শুনশান ঘরে ব্যালকনিতে বসে নিকোটিনের ধোঁয়া ওড়াতে ব্যস্ত অনুভব। আমার সাথে কেন জড়িয়ে যাচ্ছিস সরু? তোকে ভালো থাকতে দিব না আমি, শুনছিস তুই? দিব না ভালো থাকতে, বলতে থাকে। তখনই অনুভবের ফোন আসে। রিসিভ করেই বলে, আমি কাল আসছি, সব রেডি আছে, এটুকু বলে ফোন কেটে দেয়। পরের দিন সকাল থেকে শেখ ম্যানশনে ছোটোখাটো আয়োজন করা হয়। পিছিয়ে উড়ু কিশোরী মন অনুভবকে ঘিরে চারদিকে রঙিন। সে বুঝতে পারছে না তার সাথে আগামীতে ঠিক কী হবে। ছোট উরুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় অহমিকা শেখ। তার পাশে বসা অনুভবের ছোট বোন ঈশা, তার থেকে 2 বছরের ছোট। সব কিছুর বন্দোবস্ত করে ফেলল মুহূর্তেই। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে। অনুভব তখনও কোনো এক চিন্তায় বিভোর। সে চুপচাপ আছে। এটা দেখে ইব্রাহিম শেখের খটকা লাগে। নিশ্চয়ই এই ছেলে কোনো ফোন দিয়ে আটছে। সে আর মাত্র 15 দিন আছে, তারপর চলে যাবে। ইব্রাহিম শেখ ছেলের ভাবসাব বুঝতে চেষ্টা করছে। ইহাম শেখও সাথে আছে। বিয়ে পড়ানো শেষ হলে অনুভব নিজের মতো কারো দিক না তাকিয়ে চলে যায়। বাপ এমন যেন কিছুই হয়নি এখানে। উরুকে অহমিকা শেখ উপরে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অনুভব রহিমা খালাকে ডাক দেয়। অহমিকা কিচেনে রাতের রান্নাই করতেছে। এই বাড়ির সমস্ত কাজ সার্ভেন্ট করলেও রান্না নিজের হাতে করেন তিনি। অনুভব নিচে এসে বলে 1 কাপ কফি দেওয়ার জন্য। এই বলে চলে যায়। অহমিকা শেখ চুলো বসাই দেয়। কফি হয়ে গেলে ঈশাকে খুঁজে কফিটা দেওয়ার জন্য হাতে কাজ দেয়, কিন্তু ঈশা উপরে। ঠিক ওই সময় ওরও নিচে নামে। অহমিকা শেখ বলে, ওরুমা যাও তো অনুভবকে কফিটা দিয়ে আয়। ওরু আর কিছু বলল না। কিশোরী মন মগটা নিয়ে উপরে চলে গিয়ে দরজায় টোকা দিল। পারমিশন পেয়েই সে ভেতরে ঢুকে যায়। অনুভব উল্টো পাশে কিছু, তাই কে এসেছে বুঝতে পারেনি। পিছন ঘুরে ওরুকে দেখেই মেজাজটা খারাপ হয়। রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে। অনু ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা হাতে এগিয়ে দেয় মগটা। অনুভব মগটা নিয়েই সব কফি সিটকে দিয়ে থাপ্পড় দেয়। শক্ত পেশিবহুল হাতে থাপ্পড় খেয়ে ছিটকে বসে যায় টেবিলের কাছে। মাথা কেটে যায়। অরুর বাহুদুরে বলে, তুই এই রুমে কেন এসেছিস? অনু ভয়ে চুপ করে আছে। হাতটা অনেক চেপে ধরায় ব্যথা পায় সে। ফুপিয়ে ওঠে। আবার অনুভব বলে, কেন এসেছিস তুই? কখনো আসবি না এই রুমে, আমি মানি না তোকে, বুঝতে পেরেছিস? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, কখনো আমার সামনে আসবি না। অনুভবের রাগ দেখে ওরু ভয়ে কুঁকড়ে যায়। সে কখনো তার অনুভব ভাইকে এভাবে রাগতে দেখেনি। তার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না। তার চোখ বন্ধ হয়ে আসছে। গরম কফি হাতের উপর পড়ে ফোসকা ফুটে গেছে। মাথা ঘুরে পড়ে গেল ছোট্ট অরুণিকা। অনুভবের চিৎকারের আওয়াজে শুনেই অহমিকা শেখ ছেলে রুমে যায়। অরুণ অবস্থান দেখে আতকে ওঠেন তিনি। অহমিকা শেখ এগিয়ে গিয়ে উরুকে ধরে। ছোট অরুর অবস্থা দেখে কলিজা কেঁপে ওঠে। তাদের ভুলের জন্য মেয়েটার এই অবস্থা। অহমিকা শেখ ছেলের কাছে গিয়ে বলে, তোর থেকে এটা আশা করি নাই অনুভব, আরও তো ছোট। ভুল আমরা করেছি, সেই রাগ তুই ওই মা মরা বাচ্চা মেয়েটার উপরে ঝাড়লি। বলে একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে যায়। অচেতন অরু বিছানায় পড়ে অহমিকার পাশে। মেয়ের অবস্থা দেখে তিনি ঠুকরে কেঁদে ওঠে। অরুর গা আগুনের মতো গরম হয়ে যায়। ডক্টর এসে দেখা যায়, মাথায় ব্যান্ডেজ করে দেয়। সে রাতেই অনুভব চলে যায় আমেরিকা। বর্তমান অরুণিকা শেখ, এই শেখ ম্যানশনের বড় রাজকন্যা সে, এবং ইহাম শেখের একমাত্র মেয়ে অরুণিকা শেখ। এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ইংরেজি বিভাগে। দুধে আলতা গায়ের রং, যেমন সুন্দর তেমন ঘন কালো রেশমি চুলের অধিকারিণী। নাকের উপর বাদামি রঙের তিল জলজল করছে। সবার অতি আদরের এই অরুণিকা শেখ। অরুণিকা তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ আজ তার ভার্সিটির প্রথম দিন সে কোনো রকম লেট করতে চায় না। তার ফোনে একটা কল আসলো দেখেই মুচকি হেসে ফোন তুলে ও পাশ থেকে বলল, তুই কই ররু, কখন আসবি? এই তো আসছি, তুই কই? আমি তো মাত্র আসলাম, তোকে খুঁজতেছি, তুই নাই, জলদি আয়। আচ্ছা আমি আসছি বলে রেখে দিলাম।
ওরও রেডি হয়ে নিচে অহমিকা শেখকে ডাকতে লাগলো। তার ডাকে কিচেন থেকে বের হয়ে আসলেন তিনি। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? ওরও বলল, তুমি ভুলে গেলে বড় আম্মু, আজ আমার প্রথম দিন ইউনিভার্সিটির। অহমিকা শেখ জিহবা কাটলেন। তিনি তো ভুলেই বসেছেন। ওরও চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা বড় আম্মু, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি ভুলে গিয়েছিলে? আরে না, আমার রাজকন্যার কথা কি ভুলতে পারি? তাড়াতাড়ি নাস্তা শেষ করো। এই বলে নাস্তার টেবিলে বসিয়ে দিয়ে নাস্তা আনলেন। খাওয়া শেষে অহমিকা শেখকে বলল, দোয়া করো, আমি আসি এখন। আচ্ছা মা, সাবধানে যেও। ওরও বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। ইব্রাহিম শেখ ড্রাইভারকে বলে গিয়েছেন তার ভার্সিটি নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম শেখ এয়ারপোর্টে প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। রীতিমতো তিনি বিরক্ত হচ্ছেন। আমেরিকার ফ্লাইট আরও 20 মিনিট আগেই ল্যান্ড করেছে, কিন্তু যার জন্য অপেক্ষা সে কই। ইব্রাহিম শেখ কাঙ্ক্ষিত নম্বরে ফোন লাগায়। 3-4 বার রিং হয়। ওপাশ থেকে রিসিভ হওয়া মাত্রই ইব্রাহিম শেখ বললেন, কই আছো তুমি? ওপাশ থেকে বলল, ফার্ম হাউসে আসছি। তুমি দেশে এসে আগে ফার্ম হাউসে কেন গিয়েছো? তোমার মাঝে পৌঁছে বসে আছে। আর কিছু বলল না, শুধু বলল কাজ আছে বলে ফোন কেটে দিল। ছেলের এমন তাড়ামি দেখে ইব্রাহিম শেখ অফিসের দিকে যায়। ওরু ভার্সিটি এসে অতি পরিচিত মুখে দেখা পেয়ে যায়। ওরু দৌড়ে যায় তার কাছে গিয়েই ফারহা অভিযোগের সুরে বলল, এত লেট করলি কেন রু? আমি সে কখন থেকে ওয়েট করছি। ফারহা মেয়েটা ইন্টার পড়াকালীন বান্ধবী। কলেজ শেষ করে ভার্সিটির অ্যাডমিশন নেয়। ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স হয়ে যায়। আরে আর বলিস না, রেডি হতে লেট হয়ে গেল। চল এখন। তারা ক্লাসের দিকে যায়। সামনে এগিয়েই যেন কারোর সাথে ধাক্কা লেগে যায়। ওরু আর ফারহা তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া ছেলে, বারবি চুলের পিছনে ছোট ছুটি। সরি ভাই, আসলে খেয়াল করিনি। ইটস ওকে। তাদের দেখে বলল, কোন ইয়ার? জি ফার্স্ট ইয়ার, ইংরেজি ডিপার্টমেন্ট। বাম পাশে গিয়ে সোজা 3 তলায়। এই বলে ছেলেটি চলে যায়। ফারহা অবাক চোখে তাকায় এই ছেলের এত ভাব। ওরু তাড়া দিয়ে বলল, চল তাড়াতাড়ি। রুমে গিয়ে প্রথম সারিতে বসে পড়ে। একটু পরেই প্রিন্সিপাল স্যার আসলেন। ডিপার্টমেন্টের সব টিচারের সাথেই পরিচয় করিয়ে দিলেন। আজ যেহেতু প্রথম দিন ছিল তাই ক্লাস হয়নি। ফারহা খেয়াল করলো ওরু অনেকক্ষণ যাবৎ আনমনে কি যেন ভাবছে। তাই ফারহা ওরুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, ওরু, এই ওরু, কই হারাইলে? কখন থেকে ডাকছি, শুনছিস না? হ্যাঁ, কি বল, শুনছি তো। শুনছি মানে? চল, আজ আর ভার্সিটিতে কাজ নাই, চল পুরো ভার্সিটি ঘুরে দেখি। কিন্তু তুই কোন গ্রহে কিসের ভাবনায় ঘুরছিস? কোথাও ঘুরছি না মেরি মা, চল এখন। দুজনে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসলো। পুরো ভার্সিটি চক্কর দিল। তাদের সামনে সেই সকালে ছেলেটাকে দেখতে পেল। বাইকের উপর দাঁড়িয়ে কথা বলছিল কয়েকজন মিলে। ওরু আর ফারহা সেদিকে আর পাত্তা না দিয়ে বের হয়ে আসতে লাগলো। হঠাৎ পিছন থেকে তাদেরকে ইঙ্গিত করে কেউ ডাক দিল। ওরু এবং ফারহা পিছন ফিরে তাকিয়ে দেখে সেই মধ্যে একজন দেখেছে সকালের ছেলেটা ফোনে কথা বলতেছিল। সেই ছেলেটা হয়তো তাদেরকে খেয়াল করেনি। ওরু এবং ফারহা ডাক দেওয়া ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, জি, আমরা ফার্স্ট ইয়ারে। সিনিয়র দেখলে যে সালাম দিতে হয় তোমরা জানো না? জি ভাইয়া, আসলে আমরা যে সেভাবে খেয়াল করিনি, এরপর আর ভুল হবে না। শুধু যে তুমি বলছো, তোমার পাশে একজনকে কথা বলতে জানে না নাকি? ওরুকে ইঙ্গিত করে বলল, জি ভাইয়া, আসলে। নাম কি তোমাদের? জি, আমি ফারহা, ও হচ্ছে অরুণিকা। আচ্ছা, তোমরা যাও এখন। ফারহা এবং অরুণিকা ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল। ওরু ফারহার থেকে বিদায় নিয়ে শেখ ম্যানশনে চলে গেল। কলিং বেল বাজাতে একজন সার্ভেন্ট দরজা খুলে দিলেন। ওরু সামনে থাকা রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা এই বাড়িতে অনেক বছর যাবৎ কাজ করেন। ওরুকে অনেক ভালোবাসেন তিনি। কেমন গেল আমাগো অরু মায়ের ভার্সিটির প্রথম দিন? সব মিলে ভালো। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো খালা। এই বলে সে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। অহমিকা শেখ ওরুকে দেখা মাত্রই বলল, আরু মা, ফিরেছিস? জি বড় মা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা। ওরু নিজের রুমে এসে কলেজ ব্যাগটা টেবিলের উপর রেখে টপ আর একটা প্লাজো নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। চটজলদি গোসল করে মাথায় টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসে। তার লম্বা ঘন চুলগুলো মুছতে মুছতে অনেক সময় লাগে, তাই গোসল করে টাওয়াল মাথায় পেঁচানো অবস্থায় ঘর থেকে বের হয়ে আসে। নিচে ড্রয়িং রুমে অহমিকা শেখকে দেখতে পেয়ে নিচে চলে আসে। নিচে নেমেই চোখ পড়ে পাশে সোফায় বসা পুরুষদের দিকে। শক্ত চোখ মুখ করে তার দিকে তাকিয়ে আছে। ওরু তাকে দেখে কেঁপে ওঠে যেন। পাশে রয়েছে অচেনা এক ছেলে। ওরু তাকে চিনল না। ইব্রাহিম শেখ ও ইহাম শেখও উপস্থিত হয়েছে। ইহাম শেখ মেয়েকে দেখে বলল,
আর উমা কিছু বলবে? অনু কিছু না বলেই আবার উপরে দৌড়ে চলে যায়। রুমে এসে বুকে হাত দিয়ে লম্বা দম নেয়। চোখ বন্ধ করলে আবার সে ভয়ঙ্কর রক্তিম চোখ জোরে ভেসে ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে। কি ছিল ওই চোখে? আগুন? ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছে। অনুভব সামনে সিঙ্গেল সোফায় বসে ফোন দেখছে। পাশে দাঁড়ানো ছেলেটা সবকিছু দেখছে। কেমন যেন গুমোট হয়ে আছে সবকিছু। অহমিকা শেখ ছেলের আসার খবর পেয়ে ছুটে আসে। ইব্রাহিম শেখ বললেন, তোমার ফ্লাইট ল্যান্ড করেছে সকালে, তাহলে তুমি এখন আসলে কেন? আমি আর তোমার চাচ্চু মিলে যে গেলাম। অনুভব ভাবলিহীনভাবে জবাব দিল, কাজ ছিল। কি এমন কাজ ছিল? অফিসেও তো যাওনি, তাহলে ফার্ম হাউসে কেন গিয়েছিলে? তুমি আমাকে কাজ শেখাচ্ছ? অনুভব কিছু বলল না, দৃষ্টি তার ফোনের মাঝে আবদ্ধ। ইব্রাহিম শেখ ছেলে নীরবতা দেখে গর্জে ওঠে, বেয়াদব হয়েছ বাইরে থেকে, তাই না? এজন্য তোমায় বিদেশে পাঠিয়েছিলাম। অনুভব ফোন থেকে দৃষ্টি সরিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমি জোর করে গিয়েছিলাম। বলে উঠে দাঁড়ায়। অহমিকা শেখের দিকে তাকিয়ে বলল, মা। অহমিকা শেখ অনুভবের কাছে গিয়ে বলল, কিছু লাগবে বাবা? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি রুমে দিও তো। পাশে ফিরে বলল, আহান। ছেলেটির নাম আহান। অনুভবের ডাকে তার দিকে তাকালো। অনুভব ট্রলি নিয়ে উপরে উঠে যায়, সাথে তার বন্ধুটিকে নিয়ে। অহমিকা শেখ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে কিচেনে চলে গেল। দুপুরে খাওয়ার সময় সবাই উপস্থিত হলেও অরু সেখানে ছিল না। সে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। মূলত অনুভবের মুখোমুখি হতে চাচ্ছে না সে ভয় পায় প্রচুর। রহিমা ওরু রুমে এসে খাওয়ার জন্য ডাকলে ওরু বলে, নিচে যেতে ইচ্ছে করছে না খালা, তুমি উপরে নিয়ে এসো খাবার। রহিমা আর কিছু বললেন না। বিকালবেলা ঈশা কোচিং থেকে বাসায় ফিরে ভাইয়ের রুমে যায়। অনুভব তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ঈশা ভাইয়ের কাছে গিয়েই বলল, ভাইয়া। অনুভব পিছন ফিরে বোনকে দেখে কাছে ডাকলো। ঈশা কাছে যেতেই অনুভব বলল, কেমন আছিস বুড়ি? অনেক বড় হয়ে গেছিস। আমি ভালো আছি ভাইয়া, তুমি লেট করলে কেন? সকালে কতক্ষণ ওয়েট করছি তুমি জানো? আচ্ছা সরি, আবার একটু কাজ ছিল তাই তো দেরি হয়েছে। বলেই সে ঈশাকে নিয়ে রুমে গিয়ে 4টা লাগেজের মধ্যে একটা লাগেজ ঈশাকে দিয়ে বলে, এটা তোর, যা যা বলেছিস সব আছে, দেখে নিস। ঈশা সবকিছু দেখে বলল, অরূপুর জন্য কিছু আনোনি ভাইয়া? অনুভবের মুখভঙ্গি আগের মতো রাখলো। বোনের সামনে রাগ প্রকাশ করবে না সে। ঈশা এখনো ভাইয়ার দিকে তাকিয়ে আছে। তার জন্য এত কিছু আনলো, তার অরূপুর জন্য আনেনি কিছু? অনুভবের থেকে উত্তর না পেয়ে ঈশা ভাইয়া বলে ডাক দিল। অনুভব ঈশাকে দেখে বলল, রহিমা খালাকে বল আমি কফি চেয়েছি। ঈশা কিছু বলল না, তাই নিজের জিনিসপত্র নিয়ে নিজের রুমে যায়। রাতে ডিনারের সময় সবাই উপস্থিত আছে। ইহাম শেখ আজ রাতে ব্যবসার কাজে দেশের বাইরে যাবেন। তবে ইহাম শেখের মনের ভিতর ভয় কাজ করছে। অনুভব বাসায় আছেন, তিনি জানেন অনুভব কেমন রকচটা। 4 বছর আগের কথা ভেবেই তিনি কেঁপে ওঠে। মেয়েকে নিয়ে ভয়ে আছেন। ডাইনিংয়ে সবাই থাকলেও অনুভব আর ওরও এখনও উপস্থিত হয়নি। ইব্রাহিম শেখ বেজায় বিরক্ত হচ্ছেন ছেলের কর্মকাণ্ডে। অহমিকা শেখ রহিমাকে বললেন ডেকে দিতে। রহিমা উপরে উঠতে নিলে অনুভব ঠক ঠক করে জানান দেয় সে আসছে। নিচে নেমে কোনো দিক না তাকিয়ে চেয়ারে বসে পড়ে। ঈশা ওরুকে ডাকলে ওরু নিচে অনুভবকে দেখে আর নিচে আসেনি। রহিমা ও অহমিকা শেখ খাবার পরিবেশন করছেন। ঈশাকে একা দেখে ইব্রাহিম শেখ বললেন, ওরু কোথায় ঈশা? আপু রুমে আছে, খাবার উপরে দিতে বলছে, তার নাকি অনেক পড়া আছে। ইব্রাহিম শেখ আর কিছু বললেন না। তবে অহমিকা শেখ বুঝতে পারছেন তার ছেলের জন্য আসছে না সে। অনুভব সব কিছু শুনল, কিন্তু তার কোনো ভাব প্রতিক্রিয়া নেই। নিজ মনে মাথা নিচু করে খাচ্ছে। আশেপাশে তার কোনো মন নেই যেন। খাওয়ার মাঝে ইব্রাহিম শেখ ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তোমার চাচ্চু তো কয়েক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে, তাছাড়া আমি একা হিমশিম খাচ্ছি। অনুভব খাওয়া বাদ দিয়ে বাবার দিকে তাকালো। গ্লাস নিয়ে পানি খেয়ে বলল, আচ্ছা। নতুন ক্লায়েন্ট আগামীকাল আসবে, তুমি যাবে সেখানে। কাল আমার সময় হবে না, তুমিই যেও। ছেলের কথা ইব্রাহিম শেখ খেপে গেলেন। রাশভারী কণ্ঠে বললেন, তোমার কি সবকিছু ছেলে খেলা মনে হয়? আমার সবকিছু ছেলে খেলা মনে হয় না বাবা, তবে তোমরা আমার সাথে ছেলে খেলা করেছো সেটা নিশ্চয়ই জানো। ইব্রাহিম শেখ দমে গেলেন। এখানে আর কিছু না বলাই ভালো। অনুভব খাবার ছেড়ে গটগট পায়ে উপরে চলে গেল। অহমিকা শেখ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ মেয়ের রুমে নক করেন। ওরও তাকিয়ে দেখে তার বাবা, তাই ভিতরে আসতে বলল।
ইহাম শেখ ভিতরে এসে মেয়ের কাছে বসে বলে, পড়াশোনা কেমন চলছে মা? আলহামদুলিল্লাহ ভালো। খেয়েছো কিছু? না আব্বু, খাবো, পড়াটুকু শেষ করে নি। আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রাখবে, কিছু লাগলে আমাকে ফোন দিবে, বুঝেছো? জি আব্বু। ইহাম শেখ আর কিছু বললেন না, মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন। তার ফ্লাইট আছে। ঈশা অরু রুমে আসলো হাতে একটা চকলেট বক্স নিয়ে। তার ভাই অরুপির জন্য না আনলেও সে তো অরুপিকে রেখে খাবে না, আর অরু অনেক চকলেট পছন্দ করে, তাই চকলেট এনেছে সে। ঈশা অরুর কাছে এসে বলল, জানো আপু, ভাইয়া আমার জন্য অনেক কিছু এনেছে। অরু ঈশার কথাই ছোট করে জবাব দেয়, ভালো। ঈশা চকলেট বক্সটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য আমি এনেছি আপু, ভাইয়া ভুলে গেলেও আমি তো ভুলিনি। অরু জবাব দেয় না। ওই লোকের আনা কোনো জিনিস সে নিবে না, কিন্তু ঈশাকে না বলতেও পারছে না। হাত বাড়িয়ে চকলেট বক্সটা নেয়। ঈশা আর থাকলো না অরুর ঘর থেকে বের হতে নিবে, তখনই অনুভব ডাক দেয় ঈশাকে। ঈশা ভাইয়ের ডাক শুনে ভাইয়ের রুমে যায়। অনুভব ল্যাপটপ নিয়ে ছোট ডিভানের উপরে বসে। ঈশা আসা মাত্রই বলল লাগেজ আনতে। ঈশা ভাইয়ের আদেশ মতো লাগেজ নিতে যাবে, চোখ যায় লাল রঙের এক লাগেজের উপর। ঈশা খেয়াল করলো এটা তো বিকালে সে দেখেনি, কখন আনলো এটা। হাত দিয়ে ধরতে নেবে, অনুভব বলে ওঠে, ওটা ধরবি না, ওটা আমার পার্সোনাল জিনিসপত্র আছে, ব্লু কালারটা নিয়ে আয়। ঈশা ভাইয়ের কথা মতো ব্লু কালার লাগেজ এনে দেয়। অনুভব লাগেজ খুলে সবার জন্য আনা গিফটগুলো বের করে। ঈশা ভাবে হয়তো এখানে অরুপির জন্য হয়তো কিছু আছে, কিন্তু সে নিরাশ হয়। তার ভাই আসলে কাঠখোট্টা স্বভাবের। অনুভব একে একে সব গিফট ঈশাকে দিয়ে বলে সবাইকে দেওয়ার জন্য। ঈশা ভাইয়ের দিকে তাকালো। অনুভব বলল, কি হয়েছে? কিছু না ভাইয়া। তাহলে এখন যা এখান থেকে। ঈশা ভাইয়ার কথাই সেখান থেকে প্রস্থান করলো। অনুভব রুমের দরজা লক করে নিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে ব্যালকনিতে চলে আসে। অন্ধকার ব্যালকনিতে বসে আছে সে। মনের ভিতর অশান্ত লাগছে তার, কেন সেটা জানে না। কোনো কিছুতে শান্তি পাচ্ছে না। গা থেকে টি শার্ট খুলে ফেলল সে। চোখ বন্ধ করে নিতেই অরুর দুপুরের সে ভীত ভীত মুখটা ভেসে উঠল। তৎক্ষণাৎ চোখ খুলে লম্বা শ্বাস নিল। পাগল হয়ে যাচ্ছে। উঠে দাঁড়িয়ে পাশের ব্যালকনি থেকে আবছা আলো দেখা যাচ্ছে। অনুভবের বাদামি চোখ জোড়া মুহূর্তেই লাল বর্ণ ধারণ করলো। বিড়বিড় করে বলল, আমায় অশান্তির মাঝে বন্দি করে তুই শান্তিতে থাকবি? এই অনুভব শেখ তা হতে দেবে না। তোর যন্ত্রণায় যতটা পড়ে নিঃস্ব আমি, তার দ্বিগুণ যন্ত্রণা দিব তোকে। অনুভবের দাবানলে জ্বালিয়ে ছাড়খাড় করবো। ওরু, আমায় তুই চিনিস না, আমি তোর ভাবনার থেকেও খারাপ মানুষ। অনুভব রুমে গিয়ে গিটার এনে আবারও ব্যালকনিতে বসে পড়ে। রাত 11টা। নিশীতে চারদিক যখন কালো অন্ধকার, অনুভব তখন গিটার বাজিয়ে সুর তুলে। 10টার দিকে অহমিকা শেখ খাবার হাতে নিয়ে নিজ হাতে খাইয়ে দিয়ে গেছেন। অনুর বয়স যখন 5 বছর, তখনই তার মা মারা যায়। তখন থেকে অহমিকা শেখ অরুকে বুকে আগলিয়ে নেয়। অরুর মায়ের লাভ ম্যারেজ হওয়ায় প্রথমে কেউ না মানলেই বোনের মৃত্যুতে অরুর মামারা সবাই ভেঙে পড়েছিল। সব কিছু ঠিকঠাক করার আগেই অরুর মা দুনিয়া ছেড়ে চলে যায়। তবে বোনের অস্তিত্ব তার বোনের শেষ স্মৃতিটুকুকে মেনে নিয়েছিলেন। পরম যত্নে ভাগ্নিকে নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন। ইহাম শেখও চেয়েছিলেন মেয়ের ভালোর জন্য মামাদের কাছে রাখতে, কারণ তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। কিন্তু ইব্রাহিম শেখ বাড়ির বড় মেয়েকে দেননি। তার কথা এই শেখ ম্যানশনের বড় মেয়ে অরুণিকা শেখ, তার স্থান সবার আগেই বাড়িতে। ইব্রাহিম শেখ যেতে দেয়নি ছোট অরুকে। ঈশা যেমন তার মেয়ে, অরুও তেমন তার মেয়ে। অরু পড়াশোনা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সে 12টা অবধি পড়াশোনা করে, তবে আজ আর মনটা সায় দিচ্ছে না। সময় দেখলো 11:13 বাজে। উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পায় গিটারের সুর। ওরও এগিয়ে ব্যালকনির দিকে যায় গিটারের সুরের উৎপত্তি খোঁজার জন্য। বুঝতে পারে পাশের ব্যালকনি থেকে ভেসে আসছে এই আওয়াজ। মিনিট 5 সেখানে দাঁড়িয়ে দেখে সে পর্দার আড়ালে লুকিয়ে যায়। এটা যে অনুভব সে বুঝতে পেরেছে। অনুভব উঠে দাঁড়িয়ে পকেট হাতড়ে কিছু খুঁজে বের করে লাল ঠোঁটে বন্দি করে নেয়। লাইট জ্বালিয়ে সামনে ধরতেই ওরু দেখতে পায় অনুভবের রক্তিম চেহারাটা। অনুভব সিগারেটে আগুন জ্বালিয়ে আকাশের পানে তাকিয়ে ধোঁয়া ছেড়ে বলে, আমার এই বিভীষিকাময় পথে নিকোটিনের ধোঁয়া আর ওই দূর আকাশের ঘন কালো অন্ধকার সঙ্গী। ধরনীর বুকে আধার কাটিয়ে ভোরের আলো চারদিকে ফুটে উঠেছে। অরুর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হয়। অরু দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। 7টা বাজে।
লেট করে ফেলেছে সে। আসলে রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছে তার। রাতে যখন গিটারের আওয়াজ শুনতে পেয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, অনুভব খেয়াল করছিল পর্দার আড়ালে দাঁড়ানো ছায়াকে। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ওরও ভিতরে ছুটে যায়। সে ধরা খেল। বিছানায় এসে শুয়ে চোখ বন্ধ করে তার ঘুম ধরা দেয় না। ভিতর থেকে এক উত্তেজনার সৃষ্টি হয়। তারপর কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। রাতের কথা ভেবে বিছানা থেকে উঠে পড়ল। দরজা খুলে বাইরে ছাদের দিকে পা বাড়ায় সে। ছাদে তার প্রিয় কিছু গাছ আছে, পানি দিতে হবে। যা রোদ শুরু হয়েছে, গাছগুলো কেমন জানি নেতিয়ে যায়। ওরও ছাদে উঠে পানির পাইপ টেনে নিয়ে মোটর অন করে পানি দিয়ে দেয়। আশেপাশে তার খেয়াল নেই। পানি দিতে দিতে ঈশা আসে, ছাদে হাতে একটা কফির মগ। ওরও একটু অবাক হয়। ঈশা কখনোই এত সকালে কফি খায় না, আর সে তো মাত্রই এলো। তাহলে ঈশা ছাদের দরজা থেকে এগিয়ে এসে বলল, অরূপী, তুমি উঠছো? আগে জানলে 2টো কফি আনতাম। দাঁড়াও একটু, আমি ভাইয়াকে দিয়ে তোমার জন্যও আনছি। এই বলে ঈশা ওরুকে ক্রস করে যেতে নেয়। ঈশার কথা শুনে ওরু যেন স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মানে এখানে অনুভব ভাই আসবে কই থেকে? পিছন ফিরে তাকাতেই দেখতে পাই সুঠাম দেহের অধিকারী পুরুষকে বুক ডাউন দিচ্ছে। এতে যেন হাত কাটা গেঞ্জিতে উগিয়ে দিচ্ছে হাতের মাংসল পেশিগুলো। বুক ডাউন দেওয়াতে সেগুলো যেন ফুলে উঠেছে। ওরও শুকনো ঢোক গিলল। ঈশা কফির মগটা ভাইয়ের হাতে দিয়ে আবার দৌড়ে নিচে চলে যায়। ওর অনুভবের দিকে তাকাতেই দেখে অনুভব তার বাদামি রঙা চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে ভ্রুকুচকে। ওরও দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভবের এভাবে তাকানোর মানে বুঝতেছে না। নিজের দিকে ভালো করে পরখ করতেই ওরুর গলা শুকিয়ে যায়। পা দুটো কেঁপে ওঠে, লজ্জায় মিয়ে যায়। হাতের পানির পাইপ ছেড়ে 2 হাতে নিজেকে ডেকে চলে যায় নিচে। পাইপ অনুভবের দিকে তাকায়, পানি সোজা এসে তার শরীরে এসে পড়ে। মগ হাতে নিয়ে ভিজে একাকার সে। অনুভব বিড়বিড় করে বলে, যে আগুনে আমি জ্বলেছি সে আগুনে এই সামান্য পানি কিছুই হবে না। নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, ননসেন্স। 2 মিনিটের মাথায় ছাদে আগমন হয় আহানের। অনুভব তাকে ডেকেছিল অফিসিয়ালি কিছু কাজের জন্য। ইব্রাহিম শেখ সরাসরি অনুভবকে বলেনি। ছেলের টেরামিতে তিনি অতিষ্ঠ, তাই আহানের কাছে সব বুঝিয়ে দিয়েছেন। কিছু নতুন ডিলের সাইন করতে হবে। চাইনা ক্লায়েন্ট আসবে, তাদের সাথে ডিল ফাইনাল করার জন্য। এর জন্য ইব্রাহিম শেখকে চট্টগ্রামে যেতে হবে। সকাল সকাল অনুভবকে কাক বেচা দেখে বলল, এই 7 সকালে তোকে নাকে চুপানি কে খাওয়ালো অনু? অনুভবের কোনো ভাবান্তর নেই। মুখভঙ্গি আগের মতো, তবে বিরক্তির চাহনিটা স্পষ্ট। আর কী কারণ সেটা আহান জানে। অনুর ডাকে সে বিরক্ত হচ্ছে। অনুভব বলেছিল, আমাকে কি তোর মেয়ে বলে মনে হয় যে নামের মধ্যে মেয়েলি ভাইব দিচ্ছিস? খবরদার, আর বলবি না। কিন্তু তাতে আহানের কি? সেই ডাকে যেন কিছু একটা পায়। হয়তো অনুভবের রাগি রাগি চেহারা। অনুভব হাতের মগটা রেখে গম্ভীর কণ্ঠে বলল, ফাইলগুলো দে। আহান হাতের ফাইলগুলো দিল। অনুভব ভালো করে ফাইলগুলো দেখে আহানকে সব বুঝিয়ে দেয়। অনুভব জানে আহান একজন দায়িত্ববান ছেলে। সে না গেলেও এই ডিল ফাইনাল হবে। তাছাড়া তার বাবা তো আছেন। চোখ বন্ধ করে ভরসা করে সে। সব কিছু বুঝিয়ে দিলে আহান চলে যায়। অনুভব হাতে কফির মগটা নিয়ে নিচে নামে। সোজা কিচেনে এসে সেন্টার টেবিলে মগটা রেখে উপরে চলে যায়। ওরও নিজের ঘরে এসে লম্বা দম নেয়। কী লজ্জাজনক অবস্থা হয়েছিল। সে ঘুম থেকে নিজের দিকে না তাকিয়ে বের হয়ে গেছিল। ওরও নিজেকে ইচ্ছা করলো এখন 2টো মেরে দিতে, কিন্তু নিজেই নিজেকে কিভাবে মারবে সে? চোখে মুখে লজ্জা ভয় দেখা যাচ্ছে। সময় দেখে নিল 8টা বাজে, তার ক্লাস আছে। তাই ওয়াশরুমে ঢুকে যায় সে। 9টার দিকে অনুভব নিচে নামে। পরনে তার সাদা শার্ট, ইন করা ব্ল্যাক প্যান্ট, হাতে তার ব্র্যান্ডের ঘড়ি। অপরিচিত করা পারফিউমের সুঘ্রাণ নাকে আসতেই ওরু সিঁড়ির দিকে তাকায়। অনুভব আসছে নিচে। ওরও গতকাল সারাদিন নিচে না নামলেও আজ অহমিকা শেখের কাছে হার মানে। ইব্রাহিম শেখ বলে দিয়েছেন বাড়ির মেয়ে ডাইনিংয়ে না আসলে তিনি খাবার মুখে দিবেন না। ব্যাস, ওরও পানি পানি আর যাই করুক, এই মানুষ দুটোকে কষ্ট দিতে পারবে না সে। তাই নিচে এসেছে। পাশে আছে ঈশা। অনুভব ওরুর সামনাসামনি বসে প্লেট তুলে নেয়। রহিমা এসে অনুভবকে খাবার বেড়ে দেয়। ওরও মাথা নিচু করে খাচ্ছে। কোনো রকম খেয়ে ওরও উপরে চলে যায়। সময় কম, রেডি হতে হবে। অনুভব দেখল ওরুর পাতের খাবারগুলো। একরাশ বিরক্তি নিয়ে মনে মনে বলল, খাবার না খেয়ে কি প্রমাণ করতে চায় আজব? খাওয়া প্রায় শেষের দিকে। ইব্রাহিম শেখ ছেলেকে বললেন, শুনলাম 6 মাস আগে দেশে আসা হয়, তাহলে এতদিন বাসায় আসো নাই কেন? অনুভব খেতে খেতে বলল, কাজে এসেছিলাম।
ইব্রাহিম শেখ ছেলের কথা শুনে চরম বিরক্ত। এটা কেমন কথা? গত 6 মাস থেকে দেশে আসে আবার চলে যায়, অথচ বাসায় ফিরে না। তিনি আবার বলল। অনুভব বাবার দিকে তাকিয়ে বলল, ওরু তো ভার্সিটিতে যাবে আর ড্রাইভার ছুটিতে আছে, তুমি ওকে ড্রপ করে আসো। পারবো না, সে কি নিজে যেতে পারে না? বলে সে গটগট করে চলে যায়। ইব্রাহিম শেখ দীর্ঘশ্বাস নেয়। তার ছেলে যে শুনবে না তিনি বুঝেছেন। ওরু জ্যামে আটকে গেছে। এই শহরের এই যানজটে কোথাও যেন টাইমলি পৌঁছানো এক যুদ্ধের মতো। 10 মিনিট রিকশায় বসে আছে, সামনে লম্বা জ্যাম। ওরু ঘড়ির দিকে তাকালো, 10টা বাজতে 7 মিনিট বাকি। আজ আর টাইমলি যাওয়া হচ্ছে না। ওরু রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে পায়ে হেঁটে এগিয়ে গেল। ভার্সিটি আসতে আসতে 10 মিনিট লেট। সিঁড়ি বেয়ে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে বলল, মে আই কামিং স্যার? পারমিশন পেয়ে ওরু ফারহার পাশে গিয়ে বসলো। এত লেট করলি যে? রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ফারহা আর কিছু বলল না। ক্লাস শেষে ওরু আর ফারহা ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে যাচ্ছিল। প্রতিমধ্যে দেখা হয় সেই বারবি চুলওয়ালা ছেলের সাথে। ওরু তাকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ছেলেটি মাথা তুলে তাকিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। তোমরা কালকের মেয়ে দুটো না? ধাক্কা লাগলো যে? জি ভাইয়া। ছেলেটি উরুকে পরখ করলো পা থেকে মাথা অবধি। গোলগাল মায়াবী চেহারা, তার লম্বা ঘন চুল। ছেলেটা একটু হেসে বলল, আমি তাজবির খান। ওরু ফারহা জানতে পারল ইনি 3rd ইয়ারের ক্লাস টপার। আরও দু একটা কথা বলে তাসবির চলে যায়। ইব্রাহিম শেখ আহানকে সাথে নিয়ে নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছেন। জাফর খানের দলবল আজ শেখ গ্রুপের অফিসে সকালের দিকে এসেছিল। চীনা ক্লায়েন্টের সাথে যেন দেখা না করে। জাফর খান ডিলটা হাতছাড়া করতে চায় না, তাই জাফর খান দলবল নিয়ে অফিসে যায়। আজও এসেছিল, সেটাই আহানের কাছে খবরটা পেয়ে অনুভব অফিসে আসে। 12টার দিকে অনুভব অফিসে এসেছে, তার বরাদ্দাকৃত কেবিনে বসে আছে। অনুভব ফোন বের করে কিছুক্ষণ ফেসবুক ঘাঁটল। ল্যাপটপটা বের করে অফিসে কিছু হিসাব মিলানোর চেষ্টা করছিল। ওরও ফারহা ক্লাস শেষে ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে। তাদের সাথে আরও 2টো ছেলে মেয়ে যোগ দিয়েছে। একজনের নাম তানিয়া, অন্যজন রুদ্র। দ্বিতীয় ক্লাসের সময় তাদের সাথে পরিচিত হয়। ওরও ফারহা, রুদ্র, তানিয়া গোল হয়ে গল্প করছে, মূলত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে। প্রিন্সিপাল জানিয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ অনুষ্ঠান, আর যে যেটা পারে পার্টিসিপেট করতে পারে। ফারহা ভাবছে 3 বান্ধবী মিলে একই শাড়ি পরবে। ওরও শাড়ির কথা শুনে না করে দেয়, সে শাড়ি পরবে না। এই শাড়ি 4 বছর আগে তাকে তছনছ করে দিয়েছে, কিন্তু ফারহা ছাড়বে না। তানিয়া ওরুকে বুঝাচ্ছে কেন পরবে না। ওরুর একটা কথা সে হারতে পারবে না, কিন্তু ফারহা নাছোড়বান্দা। তোরা মেয়েরা এত ন্যাকামি করিস কেন? শাড়ি পরে নাকি হাঁটতে পারবে না? তানিয়া রুদ্রের কথা শুনে বলল, ওই একই, তোরা মেয়েরা সব কয়টা নাট্যবাজ। রুদ্রের কথা শুনে শেষমেশ ওরু রাজি হয়, বলে দেয় এটাই শেষ। সময় তখন 1টা বাজে। ওরু, ফারহা, তানিয়া রুদ্রে থেকে বিদায় নেয় বাসায় যাওয়ার জন্য। 2 বান্ধবী হাঁটতে হাঁটতে এগোতে থাকে। ফারহার একটা বিষয় হঠাৎ খেয়াল হয়, তাই ওরুর দিকে তাকায়। ফারহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ওরু বলে। ফারহা দেখলো ওরু আবার নিজের ভাবনায় মাঝে ডুবে, তাই বলল ওরু। ফারহার কথা শুনে অরুণীকে অদ্ভুত চোখে তাকায়। বলে, কি মেয়ে? রাগ নিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস ওরু? না তো, কেন? কিছু না। আচ্ছা চল কিছু একটা খেয়ে নে। হ্যাঁ বল। তুই শুনতে পাসনি? মন কই থাকে তোর? গত 2 দিন থেকে তুই কেমন আনমনা হয়ে যাচ্ছিস। ঘটনা কি? কোথাও প্রেম টেম করছিস নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? ফারহা আঙ্কেলকে বলবো পাবনা পাঠাতে তোকে। না করস কেন বিয়াদ্দপ মাইয়া, চল হালকা কিছু খাই। ওরু বুঝলো এই ফারহার হালকা খাওয়ার মানে ভর দুপুরে ফুচকা খাবে এখন। দুপুর 3টার দিকে অনুভব বাসে ফিরে এসেছে। ড্রয়িং রুমে পা দিতেই অহমিকা শেখ অনুভবকে বলল, মেয়েটা এখনো বাসায় ফেরেনি, তোর বাবাও তো আসেনি, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো বাবা, ইহা মতো নাই। মায়ের কথায় অনুভব বিরক্ত হলো। আমি দেখছি বলে অনুভব আবার বাইরে চলে আসে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় ওরু গেট দিয়ে শেখ ম্যানশনে প্রবেশ করছে। অনুভব মনে মনে বলল, বাসার মানুষ চিন্তায় মরছে আর উনি হেলে দুলে বাসায় ফিরছে। অনুভব ভিতরে চলে যায়। ওরু ড্রয়িং রুমে এসেই দেখতে পায় অনুভব সোফায় বসে আছে। অহমিকা শেখ ওরুকে দেখে বলল, এসে পড়ছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা বড় আম্মু? অহমিকা শেখ কিচেনে চলে যায়।
বলে ওরও উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালে অনুভব গম্ভীর কণ্ঠে বলে, দেরি হলো কেন? অনুভবের কথা শুনে ওরু চমকে যায়, পা দুটো থেমে যায় মুহূর্তে। লোকটা তাকে কিছু বলল? গলা শুকিয়ে আসছে যেন। এসেছে থেকে তাকে তো একটা কথাও বলেনি। মৃগী রোগীর মতো ছটফট করতে লাগে। অনুভব আবার বলল, দেরি কেন হলো? ওরু কি জবাব দিবে? গলা দিয়ে কথা বের হচ্ছে না যেন। কাপা কাপা কণ্ঠে বলল, ফ্রেন্ডের সাথে ছিলাম ভাইয়া। বলেই দৌড়ে উপরে চলে যায়। ফারহা বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলো। কাঙ্ক্ষিত আইডিতে ঢুকে মেসেজ দেখে মুচকি হাসলো। বেশ কয়েক মাস আগে একজনের সাথে অনলাইনে পরিচয় হয়, যা পরবর্তী সময়ে দুজনের মধ্যে প্রণয় ঘটে। ফারহা মেসেঞ্জারে ঢুকে কাঙ্ক্ষিত আইডিতে কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, ফারহা। এই ডাক, এই কণ্ঠ ফারহার অতি প্রিয়। কিভাবে যেন আস্তে আস্তে এত প্রিয় হয়ে গেল সে নিজেও জানে না। ওপাশ থেকে আবারও বলল, ফারহা, আমি দেশে এসেছি। সত্যি? কবে এসেছেন? এই তো 2 দিন হচ্ছে। আপনি আমাকে আজ এ কথা বলছেন আহান? তোমাকে সারপ্রাইজ দেব ভেবে বলিনি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না, বিধায় এখন বললাম। তো আমার সামনে কবে আসবে? আপনি না হয় নিজেই খুঁজে নিন আমায়। চ্যালেঞ্জ করছো? তোমাকে খুঁজে বের করা আমার 2 মিনিটের ব্যাপার, বুঝেছো? ফারহা জানে সে সামনে না গেলেও আহান তাকে ঠিকই খুঁজে বের করবে। প্রায় 10 মিনিটের মতো কথা বলে সে ফোন রেখে দেয়। সময় তখন রাত 9টা। অহমিকা ও রহিমা মিলে রাতে রান্না করছেন। প্রায় শেষের দিকে রান্না। অনুভব এসেছে শুনে অনুভবের অপু আহিসা ও তার ছেলে মেয়ে এসেছে এখানে। তার ছেলের নাম রুবায়েত ও মেয়ের নাম রুহানি। ওরফ অপির সাথে কথা বলে রুহানি ও ঈশা মিলে আড্ডা দিচ্ছে। ইব্রাহিম শেখ কিছুক্ষণ আগেই ম্যানশনে ফিরে এসেছেন। রহমান আহমেদ ও ইব্রাহিম শেখ বসে কথা বলছিলেন। চীনা ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল হয়েছে, তবুও ইব্রাহিম শেখ চিন্তিতই আছেন। জাফর খানের দলের লোক তাকে সকালে হুমকি দিয়েছেন। রুবায়েত অহমিকা শেখকে বলল, মামি ভাইয়া কোথায়? অনুভব তো নিজের রুমে আছে। আচ্ছা মামি, আমি গিয়ে দেখা করে আসছি। রুবায়েত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। অনুভব নিজের রুমে তখন ল্যাপটপটা নিয়ে বসে অফিসিয়ালের কিছু কাজ করছিল। রুবায়েত অনুভবের কাছে এসে বলল, কি বড়, দেশে ফিরেছিস একটাবারও বললি না? আগের থেকে আরো সৌন্দর্য হয়েছিস দেখছি। অনুভব মাথা তুলে রুবায়েতের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বাদ দে, কখন এসেছিস? ফুপি এসেছে? এসেছি তো অনেকক্ষণ, তুই তো ঘরের কোনায় লুকিয়ে আছিস। মা বাবা এসেছে, রুহানিও এসেছে, নিচে আছে ওরা। অনুভব ল্যাপটপটা বন্ধ করে রুবায়েতের সাথে নিচে নামে। অনুভব নিচে নেমে তার ফুপুকে দেখতে পায়। আয়েশা অনুভবকে কাছে ডাকলেন। অনুভব আয়েশার কাছে গিয়ে বসল। অনুভব দেখলো ওরু ঈশা রুহানির সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। অনুভব রাগে ফেটে পড়ে, ইচ্ছা করে থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দিতে, কিন্তু ইব্রাহিম শেখ আছেন বিধায় অনুভব চুপচাপ তার ফুপির সাথে বসে থাকে। ফুফুইকে ভুলে গেছিস অনু? দেশে ফিরো একটা বার আমায় ফোন দিলি না? তোমাদের ভুলি কি করে বলো? এখন বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুই এসেছিস, আমরা সবাই আরো ভালো আছি। অহমিকা শেখ সবাইকে খাবার খাওয়ার জন্য তাড়া দিলেন। সবাইকে একসাথে খেতে দেওয়া হয়েছে। রুহানি, রুবায়েত, ঈশা সবাই একসাথে বসেছে। ওরও ফোন আসে, সে বাদ পড়ে গেছে। কথা বলা শেষ করে ওরও ডাইনিংয়ে আসলে দেখে অনুভবের পাশের সিটটা ফাঁকা। ওরও বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে আছে। আয়েশা ওরুকে দেখে বলল, দাঁড়িয়ে আছিস কেন? ওরু বসে পড়। অহমিকা শেখ ওরুকে বসতে বললেন। ওরু চুপচাপ অনুভবের দিকে তাকায়। সে মাথা নিচু করে এক মনে খাচ্ছে। ওরু চেয়ারে বসে নিজের খাওয়াতে মন দেয়, কিন্তু ভাত না খেয়ে আঁকিবুকি করছিল। তার গলা দিয়ে ভাত নামছে না মনে হয়। অনুভব সেটা দেখে ধমকে বলল, খাচ্ছিস না কেন? অনুভবের ধমক খেয়ে ওরু কেঁপে ওঠে। এই লোকটা এমন কেন? সবসময় মুখা অবয়ব গম্ভীর করে রাখে আর নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে। বিড়বিড় করে বলে, হিটলার একটা। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে অবস্থান করছিল। রুহানি, ঈশা ও ওরু নিজের রুমে গল্প করছিল। পড়াশোনার চাপে সেরকম আশা হয় না রুহানির। অনেকদিন পর ওরু আর ঈশাকে পেয়ে যেন দিন দুনিয়া এক করে ফেলে সে। রুহানি ওরুকে বলল, আপু চলো লুডু খেলি, অনেক দিন থেকে খেলি না। ঈশা ও রুহানির সাথে যোগ দিল। দৌড়ে গিয়ে লুডু নিয়ে আসে। 3জন মিলে লুডু খেলে। রুবায়েত খাওয়া শেষ করে ছাদে আসে।
দেখতে পায় অনুভব আকাশের দিকে তাকিয়ে আছে ধোঁয়া ছাড়তে। অনুভব কারো পায়ের শব্দে পিছনে তাকায়। দেখতে পায় রুবায়েত হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে, সিগারেটটা ফেলে দিয়ে। তুই এখানে? রুবায়েত এসে অনুভবকে বলল, তুই সিগারেট খাওয়া শুরু করেছিস? অনুভব এর জবাব দিল না, উল্টো রুবায়েতকে বলল, কিছু বলবি? রুবায়েত ছাদের রেলিংয়ের উপর দুহাত রেখে বলল, অরু তোকে ভয় পায় না? রুবায়েতের কথায় অনুভব তার দিকে তাকায়। অরু তাকে ভয় পায়? আসলেই ভয় পায়। 2 দিন আগে সেদিন দেখেছিল অরুর ভীতু মুখটা। যখন সে অনুভবকে দেখতে পায়, চোখে মুখে আতঙ্কে স্পষ্ট ছিল। অনুভবের জবাব না পেয়ে রুবায়েত পিছে হাসল, তারপর বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুবায়েত চলে যায়। অনুভব আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সেও চলে যায়। নিচে এসে অরুর রুমের পরের রুম অনুভবের হাওয়াতে অরুর রুম ক্রস করতেই শুনতে পায় ভিতর থেকে হাসির শব্দ। অনুভব দাঁড়িয়ে পড়ে দরজার কাছে, এসে দেখে অরু, ঈশা, রুহানি, রুবায়েত মিলে লুডো খেলছে আর হাসছে। রুহানি লুডো খেলতে গিয়ে ওর গুটি কেটে দেয়। ঈশা রুবায়েত হাসছে। রুহানি মুখ ফুলিয়ে দরজার দিকে তাকিয়ে অনুভবকে দেখতে পেয়ে বলে, ভাইয়া দেখো, আপু আমার সাথে চিটিং করছে। এই কই চিটিং করলাম? ঈশা বলল। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, তোরা কি এখনো ছোট বাচ্চা আছিস? বাচ্চাদের মতো করছিস যে। বলেই চলে যেতে নাই। রুবায়েত বলে, ভাইয়া তুমি খেলবে আমাদের সাথে? তোর কি আমাকে দেখে বাচ্চা মনে হয়? না, তোমাকে দেখে বুড়ো মনে হয়। বয়স তো কম হলো না? রুবায়েতকে রাগ দেখিয়ে অনুভব চলে যায়। এগিয়ে রুবায়েতের কথা শুনে ঈশা রুহানি ফিক করে হেসে দেয়। কেটে গিয়েছে মাঝের 1 দিন। অনুভবের ফুপি চলে গিয়েছে। রুহানির কয়েকদিন বাদে এক্সাম শুরু হবে। সে ঈশার সাথে সেম ক্লাসে পড়ে। অরুদের ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান আছে। গতকাল সকাল বেলায় আয়েশারা সবাই চলে যায়। ওরা গেলেই অরু ঈশাকে নিয়ে ফারহা, তানিয়া একসাথে শপিং মলে গিয়ে শাড়ি কিনেছে। ফারহা ও তানিয়া সকলেই অরুকে ফোন করে মনে করে দিয়েছে শাড়ি পরার কথা। দেখা গেল শাড়ি না পরেই চলে আসবে। সকালে অরু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নিচে নেমে দেখে অহমিকা শেখ ও রহিমা খালা মিলে সকালের জন্য বানাচ্ছেন। অরু কিচেনে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখে অহমিকা শেখকে ডাক দিলেন। অরু তার কাছে যেতেই বলল, কিছু লাগবে? তুমি কখন ফ্রি হবে বড় আম্মু? এই নাস্তা বানালেই শেষ। আমাকে শাড়ি পরিয়ে দেবে? অহমিকা শেখ অরুর কথা শুনে তাকায় তার দিকে। অরু শাড়ি পরতে চাইছে। তাকে সেই 4 বছর আগে শাড়ি পরিয়েছেন তিনি। তারপর থেকে অরু আর শাড়ি পরেনি। এতদিন পর আজ হঠাৎ শাড়ির কথা শুনে খুশি হয়েছেন তিনি। আচ্ছা, নাস্তাটা হয়ে যাক, আমি যাচ্ছি তোর রুমে। অরু অহমিকা শেখকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো বড় আম্মু। পাগলি মেয়ে একটা। উপর থেকে অনুভব অহমিকা শেখকে বলল, মা, আমার কফি দিও, আমি ছাদে যাচ্ছি। অহমিকা শেখ উপরে তাকিয়ে বলল, দিচ্ছি। অহমিকা শেখ আগেই কফি করে রেখেছেন। তিনি জানেন সকালবেলা তার ছেলের কফি লাগে। একটা মগে কফি ঢেলে অরুকে বলল, আর মা, তুই একটু দিয়ে আয় তো। আমি? ঈশা তো মনে হয় রুমে, তুই একটু যা মা। অরু কফির মগটা হাতে নিয়ে ছাদের দিকে গেল। দেখতে পেলে অনুভব উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। অরু অনুভবকে দেখে দাঁড়িয়ে যায়। কফি নিয়ে তো এলো, এখন কি করবে সে? অনুভব কারো অস্তিত্ব বুঝতে পেরে পিছন ফিরে তাকায়। দেখতে পায় অরু কাচুমাচ হয়ে দাঁড়িয়ে আছে। তাই অনুভব বলল, কফি যদি ঠান্ডাই হয়ে যায় তাহলে আনার কি দরকার ছিল? অনুভবের কথা শুনে অরু অনুভবের দিকে তাকায়। চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নেয়। সামনে এগিয়ে সে কফির মগ নিয়ে যায়। অনুভব মগটা নিতেই পিছন ফিরে যেতে নিবে, তখন অনুভব বলে, স্টপ অরু। অরু দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎ। অনুভব সামনে অরুর কাছে এসে দাঁড়ায়। অরু নিচের দিকে তাকিয়ে আছে, তার হাঁটু কাঁপছে। অনুভব অরুকে পা থেকে মাথা অবধি অবস্থায় শুকনোভাবে পর্যবেক্ষণ করে নিল। চোখে মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে গটগট পায়ে মগ নিয়ে নিচে নেমে যায়। অরু সেখানে স্তব্ধ হয়ে যায়। পুরুষালী করা পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে ছড়িয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়, জোরে শ্বাস ফেলে। হার্টবিট হয়তো হাঁটুরি পিটাচ্ছে যেন। সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে। ইব্রাহিম শেখ অরুকে বললেন, অরু মা, ভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে বড় আপু। আজকে তো নবীনবরণ অনুষ্ঠান আছে, একটু পরে রেডি হব। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। নাস্তা শেষ করে অহমিকা শেখ অরুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন।
শাড়ি পরানো শেষ হলে হালকা করে একটু সেজে নেয়, চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক দেয়, চুলগুলো ছেড়ে দিয়ে পিছনে গাছটা গুজে দেয়। ব্যাস এতেই অরুকে অপরূপ সুন্দর লাগছে। অহমিকা শেখ অরুর চিবুক ধরে মাথা তুলে বলে, মাশাল্লাহ, আমার আরুমাকে তো ভারী মিষ্টি লাগছে, একদম ফুলের মতো, কারো যেন নজর না লাগে। এই বলে তিনি অরুর কানের কাছে কাজলের টিকা দিয়ে দেন। অহমিকা শেখের কথা শুনে অরু বলল, কি যে বলো না বড় আম্মু, আমি দেখতে অতটাও সুন্দর না যতটা তোমরা বলো। তোমরা বানিয়ে বানিয়ে এক লাইন সময় সবসময় বেশিই বলো। অহমিকা শেখ হেসে ফেললেন, তার চোখে অভিজ্ঞতার দীপ্তি। তিনি বললেন, সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না মা, মন থেকেও আসে। যার মন সুন্দর তার মুখে এরকম আলো থাকে। এখন আমার ছেলে বুঝলেই হলো। অরু লজ্জায় নুয়ে ফেলে, বিড়বিড় করে বলে, তোমার হিটলার ছেলে বুঝবে না বড় আম্মু। অহমিকা শেখ আর কিছু বলল না, তিনি নিচে চলে এসেছেন। অরু নিজে রেডি হয়ে সে নিচে নেমে এলো। ঈশা অরুকে দেখেই তার কাছে ছুটে গিয়ে বলল, অরূপী, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ড্রয়িং রুমে অনুভব সোফায় বসেছিল, সেও বের হবে একটু পর। ইব্রাহিম শেখ বের হলেই তারা অফিসে চলে যাবে। ফারহার কথা শুনে তার দিকে তাকায়, দেখতে পায় অরুকে শাড়ি পরিহিত অরুকে। ইব্রাহিম শেখ আসলে সে সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। অনুভব এক পলক তাকায় তার যাওয়ার দিকে। ফারহার সাথে অরুর দেখা হওয়া মাত্রই ফারহা বলল, তোকে যা লাগছে অরু, আজ ভার্সিটির সবাই তোকে দেখতে পাগল হয়ে যাবে। ফালতু কথা বাদ দে ফারহা। ভার্সিটিতে সকাল থেকে উৎসবের আমেজ, নবীন বরণ অনুষ্ঠান বলে কথা। ক্যাম্পাসের প্রতিটা কর্নারে রঙিন বেলুন, ব্যানার আর ছেলে মেয়েদের হাসি ঠাট্টা যেন ক্যাম্পাসটাকে একটা স্বপ্নপুরীতে রূপ দিয়েছে। মঞ্চের পাশ দিয়ে সাজানো হচ্ছে চেয়ার। অডিটোরিয়ামে চলছে রিহার্সালের শেষ মুহূর্ত। ওরও ফারহা ভার্সিটিতে ঢুকেই তানিয়া রৌদ্রের সাথে দেখা হয়ে যায়। ক্যাম্পাসে ঢুকেই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তানিয়া বলে, শাড়িতে কি সুন্দর লাগছে অরু। পাশ থেকে রুদ্র বলল, পুরো পেতনির মতো লাগছে তোদের। ফারহা বলল, কি বললি তুই? কিছু বলি নাই, চল বসে পড়ি। প্রিন্সিপালের ভাষণের পরই শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে পরপর পারফর্ম করছে একের পর এক নতুন মুখ। গান, নাচ, কবিতা সব মিলিয়ে যেন এক টুকরো রঙিন সময়। ওরও, ফারহা, তানিয়া আর রুদ্র একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। হঠাৎ মাইক্রোফোনে ঘোষণার স্বর ভেসে এলো। পরবর্তী পরিবেশনে থাকছে একটি একক আবৃত্তি। উপস্থাপন করবেন তাসবির খান। সবাই যেন ঝলকে উঠল। ক্লাস টপার মঞ্চে উঠছে। স্টেজে উঠে দাঁড়ায় তাসবির খান। আজকের অনুষ্ঠানের ভিড়েও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিপছিপে গরম, ধীরস্থির হাঁটা আর সেই অভিজাত ভঙ্গি। সে শুরু করলো আবৃত্তি। আবৃত্তি শেষে চারদিকে করতালিতে মুখরিত এত সুন্দর আবৃত্তিতে একে একে সবার উপস্থাপন হাসি উল্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। ওরও, ফারহা, তানিয়া, রুদ্র ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ফারহা বলল, রুদ্র আর তানিয়ার বাসা তো একদিকে, ওরা চলে যেতে পারবে, আমি আর ওরও চলে যাব। তোরা যেতে পারবি? ব্রিজের মাথায় অনেক বখাটে ছেলেদের আড্ডা দেয়। চিল ভাই, আমি ফারহা আছি না, চিন্তা করিস না। তাছাড়া আমরা রিক্সা নিয়ে চলে যাব। অতঃপর তানিয়া রুদ্র চলে যায়। ওরও, ফারহা একটা রিক্সায় উঠে বসে। ব্রিজের মাথায় এসে ওরও, ফারহা দেখতে পায় কিছু ছেলেপেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে রাস্তা আটকে ধরে। রিক্সা চালক দেখে ভয় পালায়। ওরু ও ফারহা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, এই ভর সন্ধ্যায় কই যাচ্ছ পাখিরা? ফারহা তাদের দেখে বলল, পথ ছাড়েন, এভাবে পথে মেয়েদের বিরক্ত করার মানে কি? অসভ্যদের মতো মেয়েদের পথ ধরে আছেন, পথ ছাড়েন। বাসায় কি মা বোন নাই? ফারহার কথা শুনে ছেলেগুলো মনে হয় খেপে গেল। একজন বলল, ধর শাড়ি দুইটারে, আমা ঘরে তেজ দেখায়, তেজ একদম ছুটিয়ে দিব। ছেলেটার কথা শুনে ওরও, ফারহা ভয় পেয়ে পিছনে দৌড় দেয়। ছেলেগুলোও তাদের পিছনে। পালাইতে যেন না পারে। চারদিকে আধার ঘনিয়ে আসে। ওরও, ফারহা দৌড়াতে দৌড়াতে কিছু একটা সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো তাদের কাছে এসে বলল, আর কত দৌড়াবে পাখি? সেই তো আমাদের কাছেই ধরা পড়লি। শুধু শুধু শরীরের এনার্জি নষ্ট হলো। ছেলেগুলোর মধ্যে মেইন লিডার বলল তাদের ধরার জন্য। ছেলেগুলো ওরু, ফারহাকে ধরতে নেবে তখনই কেউ একজন এসে ছেলের হাত মুচড়ে ধরে। লিডারের ছেলেটা বলল, এই কে রে তুই? আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমায় চিনিস? রায়হানের এলাকায় এসে রায়হানের কাজে বাধা দিচ্ছিস? পুরুষ অবয়বটি যেন লিডার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো।
আবছা আলোয় ছেলেটি দেখতে পেল কালো পোশাক পরিহিত বলিষ্ঠ পুরুষটাকে। চোখের মনি কেমন জলজল করছে। গম্ভীর বলল, আমি তোদের জম, বুঝলি? তোদের মতো কা পুরুষদের কবরে পাঠাতে আমার আগমন। বলে হাতে থাকা হকি স্টিক দিয়ে এলো পাথারি মারতে শুরু করে। ওরও ভয়ে কেঁপে উঠছে বারবার। সামনে থাকায় পুরুষটার ভয়ঙ্কর রূপ দেখে ফারহা এগিয়ে আসে, ওরুকে শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর একটি গাড়ি এসে থামে। সেখান থেকে বের হয়ে আসে আহানকে। দৌড়ে এসে অনুভবকে ধরে। সে জানে অনুভব ঠিক কীরকম। এখন যদি না থামায় এখানে মার্ডার হয়ে যাবে। তাই অনুভবকে শান্ত করার জন্য বলল, ভাই থাম, দেখ মেয়ে দুটো ভয় পাচ্ছে, তুই যা করার পরে করিস। আহানের কথা শুনে অনুভব চিল্লিয়ে বলে, ওই বাস্টারদের সাহস কি করে হলো ওর দিকে হাত বাড়ানোর? জ্যান্ত পুঁতে ফেলবো আমি। তারপর ফিরে অরুর দিকে তাকিয়ে দ্রুত সেখানে গেল। অরুকে হ্যাচকা টানে নিজের কাছে এনে আহানকে বলল মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বলে সে অরুকে নিয়ে গাড়ি টান দেয়। আহান সামনে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস। সামনে থেকে আলো ফারহার মুখে পড়ায় আহান ফারহাকে স্পষ্ট দেখে বলল, ফারহা তুমি এখানে? নায়িকার নাম অরুণিকা বাদ দিয়ে আদিয়াত শেখ আয়াত রাখলাম। ফারহা আহানকে দেখে যেন সবকিছু ভুলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আহান বিস্ময়ে হতবাক, নীরবে তাকিয়ে রইল তার দিকে। এই যে তাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় এমন কিছু হবে তা তো কল্পনাতেও আনেনি সে। আহান ধীরে ফারহার মাথায় হাত রাখল, নরম কণ্ঠে বলল, কি হয়েছে ফারহা? ভয় পেয়েছো? কোথাও ব্যথা পেয়েছো? ফারহা এবার ধীরে মাথা তোলে। আহানের চোখে চোখ রাখতেই যেন হঠাৎ বাস্তবতায় ফিরে আসে। এসে কি করলো? এতটা কাছে চলে গেছে আহানের। চমকে উঠে দ্রুত নিজেকে সরিয়ে নেয়। লজ্জায় মুখ নামিয়ে নেয় সে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। আহান ফারহার অবস্থা বুঝল। ফারহার চোখে ভয়ের ছায়া। শুধু পাশে দাঁড়িয়ে থেকেছে নিশ্চুপ। শখে নিশ্চল মেয়েটি নিচের দিকে তাকিয়ে আছে। তাই আহান মৃদু কণ্ঠে বলল, বাসায় পৌঁছে দেই। অনুভব যাওয়ার সময় আদেশের স্বরে বলেছে ফারহাকে পৌঁছে দিতে নিরাপদে। আহান ফারহাকে তাদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে নেয় সে। অনুভব গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে আঙ্গুল ধরল, যেন কিছু একটা ভেঙে ফেলবে। তার চোখে যেন আগুন জ্বলছে, আর সমস্ত শরীর ভেতর থেকে উত্তাল। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি ফিরিয়ে নেয় না আয়াতের দিকে, কিন্তু ভিতরে ভিতরে গুঞ্জন তো চলছেই। রাগ, ক্ষোভ, হতাশা আর বিরক্তির মিশ্রণ। তার মন যেন অসীম আক্রোশে সিক্ত। তার প্রতিটি সেকেন্ডে তার কণ্ঠে চাপ তৈরি হচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে। আয়াত ভয়ে যেন কুঁকড়ে আছে। অনুভবকে এই মুহূর্তে অনেক ভয় লাগছে। এমনিতেই তো অনেক ভয় পাই সে। অহমিকা শেখ আয়াতের চিন্তায় ডুবে আছেন। সন্ধ্যা পার হয়ে গেল, অথচ আয়াত এখনো বাসায় ফিরেনি। অহমিকার মনটা খুঁজে খুঁজে ভয় পেতে শুরু করেছে। আয়াতের জন্য ইব্রাহিম শেখও চিন্তিত হয়ে বাসায় ফিরে আসেন। অহমিকা শেখ তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, অনুভবকে ফোন দাও, আয়াতকে পেল কিনা খোঁজ নাও। অনুভব গাড়িটা শেখ মেনশনের সামনে প্রচণ্ড গতিতে টেনে এনে হঠাৎ ব্রেক কষল। চাকার ঘর্ষণে ধুলো উড়ে উঠল চারদিকে। চোখে মুখে অসহ্য রাগ, চোয়াল শক্ত। দরজাটা প্রায় ধাক্কা মেরে খুলে নেমে এলো সে। কোনো দিকে না দেখে সরাসরি গাড়ির অন্য পাশে গিয়ে আয়াতের দিকে দরজাটা ঝাঁকিয়ে খুলল। নাম? কণ্ঠে তার বজ্রধ্বনি। একটুও অপেক্ষা না করে শক্ত হাতে আয়াতকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল তার সেই প্রচণ্ড রাগের সামনে। চোখে রক্তে উত্তাপ, যেন এক মুহূর্তেই সব পুড়ে ছারকার করে দেবে। ইব্রাহিম শেখ অনুভবকে ফোন দেওয়ার আগেই অনুভব আয়াতকে টেনে ড্রয়িং রুমে ঢুকে পড়ে। রাগে অগ্নিশর্মা হয়ে সে আয়াতের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয়, আর এক মুহূর্তও দেরি না করে শক্ত হাতে একটা চর বসিয়ে দেয় গালে। প্রচণ্ড সেই শক্ত হাতের থাপ্পড়ে আয়াত ছিটকে গিয়ে পড়ে টেবিলের কাছে। বহু বছর পর এমন একটা চর খেয়ে যেন মাথাটা ঝাঁকুনি খেয়ে উঠল। চিনচিন করে ব্যথা ছড়িয়ে পড়তে লাগলো কপাল জুড়ে। অহমিকা শেখ ও ঈশা দৌড়ে আয়াতের কাছে ছুটে গিয়ে তাকে আগলিয়ে নেয়। ইব্রাহিম শেখ অনুভবের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে বলল, তুমি আয়াতকে মারছো কেন? অনুভব চিল্লিয়ে বলল, আমাকে প্রশ্ন করার আগে তোমাদের মেয়েকে বলো তার ফোন কোথায় থাকে। আমি আজ ঠিক সময় না গেলে কত বড় দুর্ঘটনা ঘটেছে তো তার কোনো আইডিয়া আছে? ইব্রাহিম শেখ কঠোর গলায় জানতে চান। কি হয়েছিল? অনুভব একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইব্রাহিম ও অহমিকা শেখ আতঙ্কিত হয়ে পড়ে। অহমিকা শেখ আয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। কত বড় বিপদ হতে যাচ্ছিল। তাই বলে তুমি ওকে এভাবে মারবে?
পাগল হয়ে গেছ? ভুলে যাবে না ও এই শেখ পরিবারের বড় মেয়ে, আর সবচেয়ে বড় কথা আয়াত কিন্তু এই পরিবারের বউ। ইব্রাহিম শেখের কথায় অনুভব এর প্রেক্ষিতে কিছু বলল না, গটগট করে উপরে উঠে যায়। অহমিকা শেখ আর ঈশা মিলে আয়াতকে নিয়ে তার রুমে দিয়ে আসে। আয়াত রুমে এসে আয়নায় স্পষ্ট দেখতে পায় গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। অভিমানে তার গাঢ় হয়, চোখে পানি আসে তার। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও আয়াত আসেনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছে আর ওঠেনি সে। ইব্রাহিম শেখ ছেলের দিকে চাইলেন। অনুভব এক মনে কাঁদছে। ঈশা এসে জানায় আয়াতের প্রচণ্ড জ্বর এসেছে। ঈশার কথা শুনে অনুভব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। অনুভব উপরে উঠে সোজা আয়াতের রুমে যায়। দেখতে পায় আয়াত গুটিসুটি মেরে শুয়ে আছে। অনুভব এগিয়ে যায় তার দিকে, কপালে হাত রেখে চেক করে সে। অনেক জ্বর এসেছে। কিছু না বলে সে বাইরে চলে যায়। অনুভব বাইরে যেতেই ঈশা আর অহমিকা শেখ আসেন রুমে। আয়াতের কাছে গিয়ে বসেন। মাথায় হাত দিয়ে চমকে উঠে অনেক জ্বর এসেছে মেয়েটার। তার ছেলে যে খোঁজ করবে না বুঝেছেন, তাই ঈশাকে বলল, তোর বাবাকে বল ডক্টরকে ফোন করতে। আয়াতের গা জ্বরে পুড়ে যাচ্ছে। ঈশা দৌড়ে ইব্রাহিম শেখের কাছে যায়। রহিমা দ্রুত এক বাটি পানি এক শুকনো কাপড় এনে জলপট্টি দিতে থাকে। অন্ধকার একটি ঘর, নিঃশব্দ ঘুটঘুটে অন্ধকারে হারিয়ে গেছে সময়ের হিসাব। ঘরের একপাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন যুবক। তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। হঠাৎ খট করে দরজায় একটা আওয়াজ হয়। ভেতর থমকে যায় নিঃশ্বাসও। দরজা ধীরে ধীরে খুলে যায়। হলুদ আবছা আলোয় ভেসে ওঠে এক পুরুষ অবয়ব। দিনে দিনে সামনে এসে দাঁড়ায় সে। ভদ্র কণ্ঠে গর্জে ওঠে, কে ধরতে গিয়েছিলি আমার লাভ বার্ডকে? বল। কণ্ঠটা শুনেই যুবকরা কেঁপে ওঠে। সেই ভয়ানক গলার স্বর। একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদের ছেড়ে দিন, আর কখনো এমন করব না। অনুভব হো হো করে হেসে ওঠে। হাসি থামিয়ে চোখ রাঙিয়ে বলে, আমাকে তোদের বলদ মনে হয়? হ্যাঁ, কি ভেবেছিলি তোদের ছেড়ে দেব? অনুভবের জিনিস ছোঁয়ার সাহস? এই অনুভবের জিনিস ছোঁয়া তো দূরের কথা, কেউ যদি আমার জিনিসকে শুধু অনুভব করতেও চায়, আমি ওর কলিজা টেনে বের করে আনবো। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই যুবকের দিকে, যে আয়াতের দিকে হাত বাড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছেলেটির হাতের উপর ধারালো অস্ত্র চালিয়ে দেয় অনুভব। মুহূর্তে রক্তে ভেসে যায় মেঝে। ছেলেটির আর্তচিৎকার ভেদ করে ফেলে নিস্তব্ধতা। আর সেই চিৎকার যেন এক পৈশাচিক তৃপ্তি খুঁজে পায় অনুভব। বেশ কিছুক্ষণ পর আহান আসে। এসে অনুভবের এরূপ দেখে ভয় পায়। অনুভবের কাছে গিয়ে বলে, অনুভব, নো অনুভব, তুই এই মুহূর্তে এটা করতে পারিস না। অনুভব পিছন পিছন ফিরে আহানের দিকে তাকায়। তার এই তাকানোর চোখের দৃষ্টি বিদ্যুৎ চমকানোর মতো লাগে। কি আছে এই চোখে? আহান বলল, কে হয় তোর ওই মেয়ে? আমি যতদূর জানি সে তোর কাজিন। তাহলে? আহানের কথাটা শেষ করতে পারল না। তার আগে অনুভব স্লো ভয়েসে বলল, সে আমার এমন একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। আহান বুঝল না হয়তো, তাই আবার বলল, কি হয় তোর? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, কেউ না। অনুভব বাসায় ফিরল রাত প্রায় 12টা। চুপচাপ ধীরে পা ফেলে সে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্লান্তি ঝেড়ে ফেলতে লম্বা একটা শাওয়ার নেয়। তারপর কালো ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে সে নিজেকে কিছুটা হালকা অনুভব করে। নিজের রুম থেকে বেরিয়ে সোজা আয়াতের রুমের দিকে পা বাড়ায়। দরজাটা খোলা দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু না ভেবে এগিয়ে যায়। ঠিক তখনই দেখে রহিমা খালা আয়াতের পাশে বসে আছে। মুহূর্তেই পা থেমে যায় তার। ভিতরে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। 10 মিনিট পর রহিমা খালা বেরিয়ে গেলে অনুভব নিঃশব্দে রুমে প্রবেশ করে। আয়াত ঘুমিয়ে আছে, নির্জীব শান্ত। অনুভব এক পলক তাকিয়ে থাকে। তার ইগোল মতো তীক্ষ্ণ চোখ দেখে নেয় আয়াতকে। আয়াতের গাল যেন একটু লাল, অস্বাভাবিক লাল। অনুভব তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে ধীরে হাত বাড়িয়ে আয়াতের গালের উপর রাখে। গালের উত্তাপ বুঝেই যেন মুহূর্তেই হাত সরিয়ে নেয়। কিছু না বলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে যায় অনুভব। সকালের ঘড়িতে তখন 7টা। জনবহুল শহরের ব্যস্ত রাস্তাগুলোতে জীবনের গতি যেন নতুন করে ছুটতে শুরু করেছে। কর্মক্ষেত্রে পৌঁছানোর তাগিদে তরুণ থেকে মধ্যবয়সী মানুষগুলো ছুটছে রোজকার মতো। জীবিকার টানে যেন শহরটা জেগে উঠেছে। স্নিগ্ধ এই সকালে চারদিক ভরে গেছে পাখির কিচিরমিচির শব্দে। জানালার পাতলা পর্দা ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সে আলো এসে পড়ল আয়াতের চোখে মুখে। সে অস্বস্তিতে
মুখ কুঁচকে নিল। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর একটা বোধহয় সেই সকালবেলার আলো। দুনিয়ার সবচেয়ে বিরক্তির বিষয়গুলোর একটা বোধহয় এই সকালবেলার আলো। হামি তুলে আড়মোড়া ভেঙে উঠতে চাইলেও পারল না আয়াত। মাথা ভার হয়ে আছে। আবারও ধীরে ধীরে বসে পড়ল। চোখে অদ্ভুত এক ঝাপসা ভাব। অস্পষ্ট গলায় ডাক দিল, মা। আরও 5 মিনিট চুপচাপ বসে রইল। ধীরে ধীরে নিজেকে সামলে নিল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। গতকালের সারাদিনের ঘাম ধুলোবালিতে শরীরটা যেন ম্যাচম্যাচ করছে। মাথাটাও ভার লাগছে। ভাবল গোসল করলে হয়তো একটু হালকা লাগবে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে গতকালের ঘটনাগুলো মনে করতে লাগলো আয়াত। কি হতে যাচ্ছিল তাদের সাথে। এক মুহূর্তেই গা ছমছম করে উঠল। ভাবনাগুলোকে ঝেড়ে ফেলে তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। মাথা ভালো করে মুছে ভেজা তোয়ালেটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে শুকাতে দিল। ঘড়ির কাঁটা তখন 8টা। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। দেখে অহমিকা শেখ ও রহিমা খালা একসাথে সকালে নাস্তার প্রস্তুতি নিচ্ছে। আয়াতকে দেখে অহমিকা শেখ এগিয়ে এসে বলল, আয়াত উঠে পড়েছিস তুই? জি বড় আম্মু। অহমিকা শেখ তার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললেন, জ্বর তো দেখছি না, কিন্তু এত সকালে গোসল করলি যে ঠান্ডা লেগে যেতে পারে। মাথাটা ভার লাগছিল আর গতকাল ধুলোবালিতে শরীরটা অস্বস্তিকর লাগছিল, তাই গোসল করলাম। এখন বেশ ফ্রেশ লাগছে। আচ্ছা তুই গিয়ে বস, আমি ডাইনিংয়ে নাস্তা করছি। বলেই অহমিকা ড্রয়িং রুমের দিকে ইশারা করলো। আয়াত একটু কুণ্ঠিত হলেও কিছু না বলে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। উপর থেকে ঈশা নিচে নেমে এসে আয়াতকে দেখে তার পাশে গিয়ে বসল। আপু, তুমি ঠিক আছো? জ্বর কমেছে? ঈশা প্রশ্ন করলো চিন্তিত গলায়। আমি ঠিক আছি ঈশা, জ্বরটাও এখন অনেকটাই কমেছে। শান্ত কণ্ঠে জবাব দিল আয়াত। একটু থেমে ঈশা আবার বলল, কাল ভাইয়া তোমায় থাপ্পড় দিয়েছে, অনেক ব্যথা পেয়েছিলে তুমি, তাই না আপু? আমার ভাইটা যে এমন কেন? আয়াত হালকা একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলল, যে ব্যথা গত 4 বছর ধরে নিঃশব্দে আমায় খেয়ে চলেছে, সেখানে এই সামান্য ব্যথা তো কিছুই না। ঈশা শুনতে না পেয়ে বলল, কিছু বললে তুমি? কই কিছু না তো। ডাইনিং টেবিলে অহমিকা শেখ নাস্তা পরিবেশন করছে। টেবিলে বসেছে ইব্রাহিম শেখ, অনুভব, ঈশা আর আয়াত। সকালের নাস্তা চলছে। নাস্তা খেতে খেতে ইব্রাহিম শেখ জিজ্ঞেস করলেন, রাতে কখন ফিরেছ? 12টার দিক। কেন? এত রাত করে ফিরো, বাইরে কি রাজ্য কায়েম করছো? শহরের অবস্থা ভালো নয়। ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রুপক্ষ আছে। সব বিষয়ে গাছাড়াবাদ বাদ দাও। অনুভব কিছু বলল না। আয়াত চুপচাপ টেবিলের এক পাশে ঈশার পাশে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে খাবারের সাথে নাড়াচাড়া করছে। অনুভব একবার তাকালো আয়াতের দিকে, তারপর চুপচাপ নাস্তা শেষ করে উঠে পড়ল, উপরের দিকে রওনা দিল। আয়াত নাস্তা শেষ করে নেয়। আজ আর ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। মাথাটাও একটু ভার লাগছে, তাই সে সিদ্ধান্ত নেয় আজ বাড়িতেই থাকবে। অন্যদিকে ঈশা কলেজে যাবে। সামনে পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া জরুরি। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈশা রওনা হয় কলেজের উদ্দেশ্যে। এদিকে অনুভব রুমে এসে আহানকে ফোন করে। অফিসে আসতে বলে ফোনটি কেটে দেয়। এরপর হাত ঘড়িটা পড়তে পড়তে নিচে নামে। আয়াত তখন ড্রয়িং রুমে বসেছিল। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অনুভব নামছে। হাতে ঘড়ি ঠিক করতে করতে আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লোকটাকে যেন ভীষণ সুন্দর লাগে তার চোখে। তবে অনুভব নিচে নামতেই আয়াত দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভব ও ইব্রাহিম শেখ একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুভব নিজের কেবিনে একান্তে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সে গভীর মনোযোগে কাজ করছে। চোখে চশমা, তার দৃষ্টি ফাইলের পাতায় আটকে। হিসেবের কিছু গরমিল যেন ভাবনায় রেখা ফেলেছে। সঙ্গে নতুন চীনা ক্লায়েন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সদ্য সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে দায়িত্ব বেড়েছে। হতে পারে খুব শীঘ্রই তাকে দেশের বাইরে যেতে হবে। এমন সময় অফিসের দরজায় হালকা শব্দ হয়। আহান ভিতরে ঢোকে। সোজা অনুভবের কেবিনে এসে হালকা এক চাপা হাসি দিয়ে সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ে। অনুভব। আহান ডাক দেয় শান্ত কণ্ঠে। কাগজ থেকে চোখ সরিয়ে অনুভব ধীরে ধীরে তাকায় আহানের দিকে। চোখে এক ধরনের স্থিরতা, শান্ত অভিব্যক্তি। অনুভব চোখের চশমাটা খুলে নরম গলায় বলল, তুই ঠিক আছিস? রাতে তোকে খুব অস্বাভাবিক লাগছিল। আমার কি হবে, আমি ঠিক আছি। আহান একটু থেমে বলল, কিন্তু রাতে তো তোকে। অনুভব হালকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, রাতের আধারের কাহিনী রাতেই চাপা পড়ে গেছে, সেটা দিনের আলোতে ঘুরতে নেই। আহান গম্ভীর গলায় বলল,
তুই কিন্তু আমাদের কাজটা ভুলে যাস না, সাবধানে চলবি। আবারও বলছি, এখনই এমন কিছু করবি না। হাতে আর কয়টা দিন মাত্র। অনুভব শুধু বলল, আই নো। আয়াত চুপচাপ বসে আছে। বাড়ির ভেতর যেন নীরবতা জমে উঠেছে। বোরিং, বাইরে রোদ, ভেতরে বিষণ্ণতা, চোখে মুখে ক্লান্তির ছাপ। মনে মনে কিছু একটা ভার নিয়ে বসে আছে সে। অহমিকা শেখ রান্না শেষ করে তখন নিজেদের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। যাওয়ার আগে রহিমাকে ডেকে বলেছিল, রহিমা, আয়াতকে একটু ফল কেটে দিও, মেয়েটার শরীর অনেক দুর্বল, কিছু খেলে শক্তি পাবে। রহিমা খালা এক প্লেট ফল নিয়ে এসে আয়াতের পাশে বসলেন। তিনি আদর ভরা চোখে বললেন, আয়াত মা, তোমার কি মন খারাপ? আমারে কও, কি হইছে? আয়াত ধীরে মাথা নাড়ে, ধীর কণ্ঠে বলে, ভালো লাগছে না খালা। রহিমা খালা তখন ওর কপালে হাত রাখেন, একটু চিন্তিত গলায় বলেন, তোমার কি মাথা ব্যথা করতেছে? খারাও, আমি তেল নিয়ে আহি। তেল মালিশ করলে মাথা ব্যথা কইমা যাইব। আয়াত চুপ করে থাকে। রহিমা খালা উঠে যান তেল আনতে, আর আয়াত জানালার দিকে চেয়ে থাকে চুপচাপ নিশ্চুপ। ফারহা ভার্সিটিতে এসেছে, কিন্তু মনটা ঠিক বসছে না। সকাল থেকে বারবার আয়াতকে ফোন দিয়েছে, প্রতিবারই একই উত্তর, মোবাইল বন্ধ। ভেবেছিল ভার্সিটিতে আসলেই দেখা হবে, হয়তো কিছুটা সময় একসাথে কাটানো যাবে। কিন্তু আয়াত আসেনি। কালকের ঘটনার পর আর আয়াতের খোঁজ পায়নি সে। তানিয়া কিংবা রুদ্ররও দেখা নেই। একা একা ক্লাস করতে করতে মনটা আরও ভারী হয়ে ওঠে। ক্লাস শেষে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে যায়। দরজার সামনে এসে দেখে তাসবির বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। তাসবির সালামের জবাব দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একা? আয়াত আসেনি? ফারহা মৃদু স্বরে বলল, না ভাইয়া, আয়াতের শরীরটা ভালো না, তাই আসেনি। তাসবির কপাল কুঁচকে চিন্তিত মুখে বলে, আচ্ছা,